চ্যাপ্টার 259 আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার। মিলেট কার্টারের সাথে চুক্তি সই করে অগ্রিম 10 পাউন্ড বুঝে নেওয়ার পর ক্লাইন মোরেত্তি তড়িঘড়ি করে উইলিয়াম স্ট্রিটের দিকে ছুটল না, বরং সে বিকেল 4টের সময় দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিল। মিলেট কার্টার বিষয়টা বেশ ভালোভাবেই বুঝতে পারলেন। ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি তো আর একা একা এই অভিযান চালাতে পারে না, তার নিশ্চয়ই সাহায্য করার মতো লোকজন লাগবে। বৃদ্ধ ভদ্রলোক বিদায় নেওয়ার সাথে সাথেই ক্লাইন খাবার টেবিলে ফিরে এলো এবং জুড়িয়ে যাওয়া স্টেকটা কেটে গোগ্রাসে গিলতে শুরু করল। সত্যি, লোকটার কি দুপুরে খাওয়ার কোনো দরকার নেই? তাকে কি এই সময়টাতেই আসতে হলো? কোনো রকমে পেটের ক্ষুধা মিটিয়ে ক্লাইন বিরক্তি নিয়ে টেবিল পরিষ্কার করতে শুরু করল। দুপুর 2টোর সময় ঠিক কথা অনুযায়ী মিস মেরি এসে হাজির হলেন। তাঁর চোখ দুটো সামান্য লাল আর ফোলা ফোলা দেখাচ্ছিল, তবে চেহারার মধ্যে একটা বিষণ্ণ ভাব ফুটে উঠছিল। তাঁর সাথে আসা স্টেলিন সামার চুপচাপ থাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলেন না। ক্লাইন খুব সাবধানে বেছে নেওয়া ছবিটা একটা খামে ভরে তাঁর দিকে এগিয়ে দিল। ম্যাডাম, আপনি একটু মিলিয়ে দেখুন। মেরি 2 সেকেন্ডের মতো থেমে আস্তে করে একটা দীর্ঘশ্বাস নিলেন। তারপর তিনি খামটা হাতে নিলেন, ছবিটা বের করলেন এবং খুব মন দিয়ে সেটা দেখলেন। অসাধারণ, খুবই চমৎকার একটা কাজ করেছ। আমার দেখা সবচেয়ে দক্ষ আর দায়িত্ববান ডিটেকটিভ তুমি। তোমাকে কোয়েলাক ক্লাবের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দিতে পারলে আমি খুব আনন্দিত হব। এই নাও তোমার বাকি 7 পাউন্ড। এটা তোমার প্রাপ্য। মেরি তাঁর চামড়ার হ্যান্ডব্যাগ থেকে একটা মানিব্যাগ বের করলেন এবং গুনে গুনে একটা 5 পাউন্ডের নোট আর দুটো 1 পাউন্ডের নোট ক্লাইনকে দিলেন। তারপর ক্লাইনের কোনো কথার অপেক্ষা না করেই তিনি ছবিটা খামে ঢুকিয়ে আবার হ্যান্ডব্যাগে রাখলেন এবং হঠাৎ করেই চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। খট খট খট। তাঁর বোতাম ছাড়া বুট জুতো থেকে ব্যস্ততার শব্দ তৈরি হচ্ছিল। স্টেলিন সামার তাঁর সাথে তাল মিলিয়ে হাঁটতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। দরজা খোলার সময় মেরি হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন, কিন্তু সৌভাগ্যক্রমে স্টেলিন তাকে ধরে ফেললেন। এই ঘটনার পর মেরি স্পষ্টতই নিজের হাঁটার গতি কমিয়ে আনলেন এবং তাকে বেশ শান্ত মনে হল। ম্যাডাম, আপনি তো পোর্টেবল ক্যামেরাটা নিতে ভুলেই গেলেন। আমি ওটা পরে মিস সামারকে দিয়ে দেব, তিনি ওটা আপনার কাছে পৌঁছে দেবেন। ক্লাইন নীরবে পুরো ঘটনাটা দেখল এবং মুখে কিছু না বলে শুধু সামান্য মাথা নাড়ল। সে দোতলায় ফিরে গিয়ে একটা ছোট্ট ঘুম দিল আর তারপর কাছের চার্চের ঘণ্টার শব্দ শুনে বেশ আয়েশ করে ঘুম থেকে উঠল। ক্লাইনের মধ্যেই ম্যাপ ঘেঁটে নিশ্চিত হয়ে নিয়েছে যে উইলিয়াম স্ট্রিট আসলে ওয়েস্ট বরো আর এমপ্রেস বরো এর সীমান্তে অবস্থিত, যা ব্যাকল্যান্ডের একদম কেন্দ্রস্থলের একটা আবাসিক এলাকা। ওয়েস্ট বরো আর হিলস্টন বরোয়ে একটা সুন্দর বাড়ির দাম প্রায় 2,500 পাউন্ড। মিলেট কার্টারের বাড়িটা এমপ্রেস বরোয়ের বেশ কাছাকাছি, আর এটা একজন প্রাক্তন ভাইকাউন্টের সম্পত্তি। জায়গাটা নিশ্চিতভাবেই বেশ বড়সড়। এই বাড়িটা কিনতে অন্তত 3,500 পাউন্ড খরচ হয়েছে, এমনকি সেটা 5,000 পাউন্ডও হতে পারে। এই পরিমাণ টাকা দিয়ে বেশ চমৎকার একটা রহস্যময় জিনিস কিনে ফেলা যায়। ভদ্রলোক ব্যাকল্যান্ডে নতুন এসেছেন আর এখনও পুরোপুরি থিতু হতে পারেননি বলেই হয়তো কোনো হাউসকিপার বা পরিচারক ছাড়াই আমার সাথে দেখা করতে চলে এসেছিলেন। ক্লাইন তার ডাবল ব্রেস্টেড কোট আর হ্যাট পরল, তারপর হাতের ছড়িটা নিয়ে মিন্স্ক স্ট্রিটের দিকে বেরিয়ে পড়ল। রাস্তার গ্যাসবাতিগুলো তখনও জ্বালানো হয়নি, আর সন্ধ্যাবেলার চেয়েও রাস্তাগুলো আশ্চর্যজনকভাবে বেশি অন্ধকার দেখাচ্ছিল। তবে পূর্ব দিকের এলাকাগুলোর মতো বাতাস ততটা শ্বাসরুদ্ধকর ছিল না, বেশ স্বাভাবিকই ছিল। একটা ভাড়া করা ঘোড়ার গাড়িতে চেপে সে সোজা উইলিয়াম স্ট্রিটে চলে এলো। ক্লাইন দেখতে পেল 8 নম্বর বাড়ির বাইরে একজন পরিচারক অপেক্ষা করছে। লাল ভেস্ট পরা পরিচারক এবং হালকা রঙের ট্রাউজার পরা সেই লোকটা আগত অতিথির দিকে তাকিয়ে সম্মান দেখিয়ে মাথা নোয়াল। শুভ অপরাহ্ন। আমি কি জানতে পারি আপনি ডিটেকটিভ মরিয়ার্টি কিনা? হ্যাঁ, মিস্টার কার্টারের সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ক্লাইন সম্মতি জানিয়ে মাথা নাড়ল এবং পরিচারকের পেছন পেছন বাগান আর লন ঘেরা সেই বিশাল বাড়িটার ভেতরে প্রবেশ করল। বাড়িটা ছিল দোতলা। নিচতলার অবস্থা বেশ এলোমেলো, চারপাশে প্রচুর নির্মাণ সামগ্রী ছড়ানো ছিটানো ছিল। শ্রমিকরা ভেতরে আসছিল এবং বিভিন্ন মেরামতের কাজ করছিল। মিলেট কার্টারের মাথায় কোনো হ্যাট ছিল না। নিজের নাক ঢেকে তিনি ক্লাইনের দিকে হেঁটে এলেন। এখানকার এই নোংরা আর এলোমেলো অবস্থার জন্য আমি সত্যিই খুব দুঃখিত, তবে আমার পরিবার ব্যাকল্যান্ডে আসার আগেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি শুধু শ্রমিকদের একটানা কাজ চালিয়ে যেতে বলতে পারি। এই কথা বলে তিনি পরিচারকের দিকে তাকালেন এবং নির্দেশ দিলেন, ওদের দিকে নজর রাখো। ভদ্রলোক যে সাথে করে কোনো চাকর বাকর আনেননি তাতে অবাক হওয়ার কিছু নেই। তার চাকরেরাও এখন কাজের তদারকিতে ব্যস্ত হয়ে পড়েছে। ক্লাইন হাসিমুখে বলল, আমি অনেক ডাক্তারকে চিনি। তাঁরা বলেন যে নতুন সংস্কার করা বাড়িগুলো সাথে সাথেই থাকার জন্য উপযুক্ত হয় না। বাতাস চলাচলের জন্য অন্তত 3 মাস অপেক্ষা করতে হয়। তা না হলে বৃদ্ধ মানুষ আর শিশুরা, যারা এমনিতে একটু দুর্বল, তারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়বে। তাই নাকি? মিলেট কার্টার ক্লাইনকে বেসমেন্টের দিকে নিয়ে যেতে যেতে কিছুটা সন্দেহের সুরেই জিজ্ঞেস করলেন।
আমি নিজে কখনো এটা যাচাই করে দেখিনি, তবে বিশেষজ্ঞদের কথায় ভরসা রাখতেই আমার বেশি ভালো লাগে। শোনা যায় যে এই কথাটা নাকি স্বয়ং সম্রাট রোজেল গুস্তাভের মুখ থেকে এসেছে। ক্লাইন খুব স্বাভাবিকভাবেই একটা মিথ্যে বানাল। মিলেট সম্মতি জানিয়ে মাথা নাড়লেন, তারপর ঘুরে দরজার দিকে তাকালেন। তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, মিস্টার ডিটেকটিভ, আপনি সাথে কোনো সহকারী আনেননি? ওই কাঠামোর ভেতরে কিন্তু বেশ ভালো রকমের বিপদ থাকতে পারে। আমার একজন সহকারী আছে, শুধু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। ক্লাইন মনে মনে কথাটা ভাবল আর মুখে খুব গম্ভীর গলায় বলল, যেহেতু এখানে আমার প্রথম আসা, তাই আমি খুব সাবধানেই এগোব। যদি কোনো সমস্যা দেখি আমি সাথে সাথেই পিছিয়ে আসব। এসব ব্যাপারে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাই আমি ইচ্ছে করে নিজেকে কোনো বিপদে ফেলব না। আমি যদি কোনো অনভিজ্ঞ সহকারীর সাথে নিতাম, তাহলে সেটা হয়তো আমার দ্রুত আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াত। মিলেট কিছুটা অবাক হলেন। আপনি সত্যিই খুব পেশাদার একজন মানুষ। পেশাদারিত্বের সাথে মিথ্যে বলা ক্লাইন মনে মনে কথাটা যোগ করল। আর কোনো সন্দেহ না রেখে মিলেট ডিটেকটিভ মরিয়ার্টিকে সেই এলোমেলো বসার ঘর পার করে সিঁড়ি দিয়ে বেশ বড়সড় একটা বেসমেন্টে নিয়ে গেলেন। সেখানে কোনো গ্যাসের পাইপ ছিল না, তবে দেয়ালের সাথে 4টে ধাতব মোমবাতি স্ট্যান্ড লাগানো ছিল, আর সেগুলোতে থাকা মোমবাতির হলুদ আলো মিটমিট করে জ্বলছিল। মাটির পাথুরে মেঝেতে পা রেখে ক্লাইন একটা দীর্ঘশ্বাস না ফেলে পারল না। একজন অভিজাত মানুষের সম্পত্তি যেমন হওয়া উচিত ঠিক তেমনই, এমনকি এর বেসমেন্টটাও খুব সুন্দর করে সাজানো। তাছাড়া এটা প্রায় আমার বর্তমান বাড়ির বসার ঘরের মতোই বড়। ঠিক এই সময় মিলেট সামনের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে ওখানটায় একটা গোপন দরজা আছে। মেরামত করার সময় শ্রমিকরা এটা খুঁজে পেয়েছে। ক্লাইন তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকাল। মোমবাতির সেই আবছা আলোতে সে কোণার দিকে একটা ধূসর রঙের পাথরের দরজা দেখতে পেল। এটা আগে হয়তো দেয়ালেরই অংশ ছিল, কিন্তু এখন সেটা পুরোপুরি দৃশ্যমান। আমি বাকিটা তোমার উপরেই ছেড়ে দিচ্ছি, সাবধানে থেকো। বৃদ্ধ ভদ্রলোক মিলেট ক্লাইনের হাতে একটা জ্বলন্ত লণ্ঠন ধরিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিলেন। এই জায়গাটার ভেতরে কি আগে থেকে বাতাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে? ক্লাইন খুব সাবধানে জিজ্ঞেস করল। মিলেট খুব আলতো করে মাথা নাড়লেন। ভেতরটা খুব বেশি গুমট নয়, তবে আমি শ্রমিকদের খুব বেশি দূর যেতে দিইনি। ঠিক আছে। ক্লাইন তার জিনিসপত্রগুলো একবার চেক করে নিল, একটা কালো গ্লাভস পরল এবং মিলেটের চোখের সামনেই কোনো তাড়াহুড়ো না করে লণ্ঠন হাতে পাথরের দরজার দিকে এগিয়ে গেল। সে তার হাতের ছড়ি দিয়ে ঠেলা দিয়ে দরজাটা খুলল। ভারী একটা ক্যাঁচক্যাঁচ শব্দের মাঝে বাইরের আলোতে সে দেখতে পেল পাথরে বাঁধানো একটা গাঢ় রঙের লম্বা পথ। সেই পথের দুপাশে এবং একদম শেষ মাথায় বেশ কয়েকটা কাঠের দরজা ছিল। সেগুলোতে আগে থেকেই পচন ধরতে শুরু করেছিল, তবে সেগুলো এখনও কোনোমতে ব্যবহার করার মতো অবস্থায় ছিল। খুব একটা প্রাচীন নয়, তবে দরজার এই জাঁকজমকপূর্ণ নকশা আর পাথরের স্ল্যাবগুলোর গভীরতা আর পুরুত্বের মধ্যে কোনো মিল নেই। প্রাক্তন ভাইকাউন্টের পরিবার কি আগে এটা পরিবর্তন করেছিল? ক্লাইন চুপচাপ তার স্পিরিট ভিশন চালু করল, হাতের ছড়িটা শক্ত করে ধরল এবং লণ্ঠন হাতে একটু একটু করে সামনের দিকে এগিয়ে গেল। আলোর কারণে চারপাশের অন্ধকার কেটে গেল, আর যখন সে দুপাশের ঘরগুলো পার হচ্ছিল তখন সে খোলা দরজা দিয়ে বেশ ফাঁকা একটা দৃশ্য দেখতে পেল, যা সম্ভবত মিলেটের ভাড়া করা শ্রমিকদের অনুসন্ধানের কারণেই খোলা ছিল। সেখানে একটা লম্বা বেঞ্চ আর একটা টেবিলও ছিল, যেগুলোর নকশা ওই দরজার মতোই সুন্দর ছিল। এখানে কোনো আত্মার উপস্থিতির বিন্দুমাত্র লক্ষণও নেই। ক্লাইন খুব দ্রুত চারপাশটা একবার পর্যবেক্ষণ করে নিল। সে না থেমে সোজা সামনের দিকে এগিয়ে গেল, যতক্ষণ না সে হলের শেষ প্রান্তে একটা কালো পাথরের ডাবল দরজার সামনে এসে পৌঁছাল। গ্লাভস পরা ডান হাতটা বাড়িয়ে সে ছড়িটা বগলে চেপে ধরে আস্তে করে দরজায় ধাক্কা দিল। পাথরের দরজাটা আস্তে আস্তে খোলার সাথে সাথে একটা বিকট ঘর্ষণের শব্দ বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল। হঠাৎ করেই ক্লাইনের চোখে স্পিরিট ভিশনের আলো জ্বলে উঠল, যেখানে নানা রঙের একটা মিশ্রিত আভা প্রতিফলিত হচ্ছিল। দরজাটা খোলার সাথে সাথে তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, আর সে দ্রুত কয়েক পা পিছিয়ে এল। পাথরের দরজার ফাঁকটা খুব দ্রুত বড় হয়ে গেল, আর ওপর থেকে পিচ্ছিল মতো কালো একটা প্রাণী ধপ করে নিচে পড়ল। এটা ছিল তিনকোনা মাথার একটা সাপ, যার মাথায় লাল রঙের ফুলের মতো নকশা আঁকা। সাপটা তার শরীরের ওপরের অংশ সোজা করল, জিভ বের করে হিসিস করল এবং তার ঠান্ডা বাদামি চোখ দুটো দিয়ে ক্লাইনের দিকে তাকাল। দরজার ওপর থেকে একটার পর একটা সাপ নিচে পড়তে লাগল এবং প্রবেশপথের কাছে স্তূপ হয়ে গেল। ক্লাইন সাপগুলোর পেছনে বড় একটা হলরুম দেখতে পেল। সেই হলরুমের মাঝখানে নানা রঙের অগণিত সাপ একসাথে কিলবিল করছিল, যা 10 মিটার চওড়া একটা বিশাল সাপের বাসা তৈরি করেছিল। এই পিচ্ছিলার জঘন্য দৃশ্যটা তার গা গুলিয়ে দিল। ক্লাইন অনুভব করল যে তার মাথার ত্বক অবশ হয়ে আসছে। সে নিজেকে আটকে রাখতে না পেরে আরও দুপা পিছিয়ে গেল। এমনকি সে সোজা সামনের দিকে তাকানোর সাহস না পেয়ে চোখ সরিয়ে নিতে চাইল। যদিও সে একজন পুরুষ মানুষ ছিল, তবুও সে সাপকে খুব ভয় পেত।
পৃথিবীতে সাপই হল সেই প্রাণী যেটাকে সে সবচেয়ে বেশি ভয় পায়। এর কারণ হল তার অতীতের একটা মানসিক আঘাত। সে যখন ছোট ছিল, ঘুমানোর সময় পেরিয়ে যাওয়ার পরও সে লুকিয়ে নিজের ঘরের দরজা একটুখানি ফাঁক করে বাবা মায়ের সাথে সিনেমা দেখতে খুব ভালোবাসত। দুর্ভাগ্যবশত তার বাবা মা একবার সাপ নিয়ে একটা দুর্যোগের সিনেমা দেখছিলেন। সিনেমার একটা দৃশ্যে দেখা গিয়েছিল একটা বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। এর ফলে মাটির নিচ থেকে সাপের একটা বিশাল বাসা বেরিয়ে আসে, আর সেই গিজগিজ করা দৃশ্যটা তার মনের গভীরে চিরস্থায়ীভাবে গেঁথে গিয়েছিল। স্লাম্বার চার্ম কি এতগুলো সাপের ওপর কাজ করতে পারবে? ক্লাইন ঢোক গিলে শূন্যে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার কাছে এর কোনো সমাধান আছে? কালো গথিক পোশাক পরা মিস বডিগার্ড খুব দ্রুত তার পাশে এসে হাজির হল। তার মুখটা শক্ত করে বন্ধ ছিল। সে একটা কথাও বলল না। ক্লাইন তার দিকে তাকালো, আর সে ক্লাইনের দিকে তাকালো, কিন্তু কেউই কোনো কথা বলল না। যখন একটা সাপ আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল, তখন ক্লাইন গলা খাঁকারি দিয়ে আবারও জিজ্ঞেস করল, তোমার কাছে কি এর কোনো সমাধান আছে? মিস বডিগার্ড কোনো উত্তর দিল না, বরং সে শূন্যে ভেসে উঠল, আর হঠাৎ করেই সেই লম্বা পথটার ভেতর দিয়ে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। হুসস! বাতাসটা শোঁশো শব্দ করে হোলের ভেতরে ঢুকে গেল। বাইরের পরিবেশের মতো হোলের ভেতরের তাপমাত্রাও খুব দ্রুত কমতে শুরু করল। হুসস! হলের মাঝখানে গিজগিজ করতে থাকা সাপগুলো হঠাৎ করেই বেঁচে থাকার জন্য অপেক্ষাকৃত উষ্ণ আর মানানসই একটা জায়গার খোঁজে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। 2 থেকে 3 মিনিট পর হলরুম আর সেই পথের মেঝেতে বরফের একটা পাতলা আস্তরণ জমে গেল, আর ওই অগণিত সাপ কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে গেল। হুসস! বাতাসটা চলতেই থাকল, আর ক্লাইন শীতে কাঁপতে কাঁপতে বলল, এটাই যথেষ্ট। প্রচণ্ড বেগে ধেয়ে আসা সেই ঠান্ডা বাতাসটা একটু কমে এলো, তবে ঠান্ডার প্রকোপ একদমই কমল না। মিস বডিগার্ডের অবয়বটা আবারও অদৃশ্য হয়ে গেল। ক্লাইন তার ছড়ি ধরার ডান হাতটা তুলে নিজের নাক আর মুখ ঢাকল, তারপর একটা হাঁচি দিল। তারপর সে লণ্ঠনটা উঁচিয়ে ধরে খুব সাবধানে পাথরের দরজাটা পেরিয়ে সেই বিশাল হলরুমের ভেতরে ঢুকে পড়ল। এখানকার সাজসজ্জা একেবারে বাইরের সেই রাস্তার মতোই ছিল। সেখানে একই রঙের 8টা গোলাকার স্তম্ভ খাড়া করা ছিল। ওপরের উঁচু গম্বুজ থেকে ধাতব খুঁটি ঝোলানো ছিল, আর সেগুলোর নিচের দিকে বিভিন্ন প্রাণীর আদলে খোদাই করা মোমবাতি স্ট্যান্ড বসানো ছিল। একটা উল্টো করে ঝোলানো মোমবাতি স্ট্যান্ড। ইতিহাস বিভাগের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, যাকে এই বিষয়ে খুব একটা বিশেষজ্ঞ বলা চলে না, ক্লাইন এখানকার এই অদ্ভুত ব্যবস্থা দেখে একটা প্রাথমিক ধারণা করে নিল। 4th ইপকের কোনো কাঠামো নাকি?